এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আমরা সরাসরি আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা খবরগুলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। কোন জেলা থেকে আপনারা আমাদের সংবাদ দেখছেন এবং আপনি কোন ধরনের খবর দেখতে ইচ্ছুক আমাদের চ্যানেলের মারফত সেটাও আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন এবার বিস্তারিত আজকের 13টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমরা জেনে নিচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের কপালে হাত, ফের সুদ বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের ঋণের ওপরে সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার বিভিন্ন মেয়াদে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড ল্যান্ডিং রেট বা MCLR বেড়েছে 0.05% থেকে 0.10%। ফলে বাড়ি গাড়ি ব্যক্তিগত সহ সমস্ত ঋণে সুদের হার এবার বাড়ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ফলে EMI বাবদ গুনতে হবে আপনাকে এবার অতিরিক্ত টাকা। সোমবার 15 জুলাই থেকে কার্যকর হয়েছে নয়া নিয়ম। এর আগে গত জুন মাসেও ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেবারও একই হারে সুদ বাড়িয়েছিল তারা। আগামী দিনে সুদের হার আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশের বৃহত্তম ব্যাংকের এক পদস্থ আধিকারিক। জানা যাচ্ছে আগামী দিনে ঋণের ওপর সুদের হার আরও অনেকটাই বাড়বে, তবে এক ধাক্কায় না বাড়িয়ে সেটা ধাপে ধাপে বাড়ানোর পথে নিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কারা হারাচ্ছেন মন্ত্রিত্ব, কাদের কপালে জুটছে বাংলার নতুন মন্ত্রিত্বের পথ, ইতিমধ্যে শুরু জল্পনা রাজ্য জুড়ে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি কার্যকর করবেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। রদবদলের এই পর্ব আলোচিত হচ্ছে 3 ক্যাবিনেট মন্ত্রীকে ঘিরে। এদের মধ্যে একজন উত্তরবঙ্গের, একজন দক্ষিণবঙ্গের, একজন দক্ষিণ কলকাতার। এরা ছাড়াও সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পান কিনা সেটাও এখন চর্চার বিষয় রাজ্য রাজনীতিতে। তবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ কলকাতা কারা নতুন মন্ত্রিত্বের পদ পাচ্ছেন, কারা হারাবেন মন্ত্রিত্বের পদ, সেই নিয়ে কোনো নাম কিন্তু এই মুহূর্তে জানা যায়নি রাজ্য প্রশাসনের তরফ থেকে। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নিজের মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। সুপ্রিম কোর্টে আবারও বহুদিন পিছিয়ে গেল DA মামলার রায়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলা ফের পিছিয়ে গেল। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি মামলা পিছনোর আবেদন করেছেন এদিন সুপ্রিম কোর্টে। সোমবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সাধারণত বিকেল 4টার সময় আদালতের শুনানি শেষ হয়, আর এদিন DA মামলাটি যখন ওঠে তখন ঘড়িতে সময় 3:41। তাই যথার্থ শুনানির সময় মিলবে না এই যুক্তি দেখিয়ে রাজ্যের আইনজীবী বলেন অন্য কোনো একটি দিন ঠিক করা হোক। এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে PS পাটোয়ালিয়া এদিনই শুনানি শুরু করবার আবেদন জানিয়েছিলেন, কিন্তু বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের আবেদনকে অনুমোদন দিয়েছেন। জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য আইনজীবী রৌফ রহিম জানতে চান কবে হবে শুনানি। দুর্গাপুজোর আগে কি হবে শুনানি? তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া পেতে সুবিধে হতো, যদিও আদালত কোনো তারিখ জানাতে পারেনি এদিন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো একই হারে এবং বকেয়া DA-র দাবিতে কলকাতা হাইকোর্টের মামলায় জিতেছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। 2022 সালের নভেম্বর থেকে চলছে শুনানি। দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার জামিন নিয়ে বিরোধিতা করে জামিন খারিজ করতে ED এবার সুপ্রিম কোর্টে। তার মধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবার নরেন্দ্র মোদীর দরবারে। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হেমন্ত সোরেনের। সোমবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এ নিয়ে জল্পনাও শুরু হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন হেমন্ত সোরেন। যদিও একে সৌজন্যমূলক সাক্ষাৎ বলে দাবি করেছেন তিনি। গত 31 জানুয়ারি জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। তবে গ্রেপ্তার হবার আগেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। 5 মাস জেলে থাকবার পর হেমন্তের জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।
4 জুলাই ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। তার মাঝে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার জামিন খারিজ করতে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং তার মধ্যেই এবার নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় রাজ্য পুলিশের ডিজির পদে ফিরলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বর্তমান ডিজি সঞ্জয় মুখার্জিকে পাঠানো হলো দমকল বিভাগের ডিজির পদে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার জায়গায় সেই সময় আসেন সঞ্জয় মুখার্জি। কমিশনের নির্দেশ ছিল রাজীব কুমারকে রাজ্যের ভোটের কোনো কাজে ব্যবহার করা যাবে না। রাজ্যের তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স দপ্তরের অতিরিক্ত সচিব পদে নিযুক্ত করা হয়েছিল তাকে। এতদিন সেই দায়িত্ব সামাল দিয়ে আসছিলেন রাজীব কুমার, যদিও সকলেই নিশ্চিত ছিলেন ভোটের পরেই পুরনো পদে ফিরে আসবেন রাজীব কুমার। অবশেষে সেটাই হলো। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বিরোধী বিক্ষোভে জ্বলছে গোটা অসম। মাত্র 8 জন নাগরিকত্বের জন্য দরখাস্ত করেছেন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার 4 মাস পার হয়ে গিয়েছে। অসমে মাত্র 8 জন সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য করেছেন আবেদন। সোমবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, 8 জন আবেদনকারীর মধ্যে মাত্র 2 জন ইন্টারভিউয়ে উপস্থিত ছিলেন। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের জেরে আবেদন করতে ভয় পাচ্ছেন আতঙ্কিত জনতা। অন্ততপক্ষে 50 লক্ষ বেআইনি শরণার্থী সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পরেই বিক্ষোভে জ্বলছে গোটা অসম। কখনো হরতাল, কখনো বনধের ডাক। 2019 সালে আইন পাস হওয়ার পর সিএএ বিরোধী বিক্ষোভে অসমে ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছিল। বিক্ষোভের আঁচ ছড়ালেও বিজেপি নেতা দাবি করেছিলেন 3 থেকে 5 লক্ষ শরণার্থী সিএএ এর জন্য আবেদন করবেন। এখনও যারা আবেদন করেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দলকে পাকিস্তান জুড়ে নিষিদ্ধ ঘোষণা পাকিস্তান প্রশাসনের। 1 বছরের বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তোষা খানা সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ইমরান খানকে। এবার তার রাজনৈতিক জীবনেও ছেদ টানতে মরিয়া শাহবাজ শরীফের সরকার। নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে। সোমবার একথা জানিয়েছে পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তালার। তিনি জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে বিদেশি অনুদান, গত বছরের 9 মে হিংসায় যোগ সাজন এবং সাইফার অর্থাৎ দেশের গোপন তথ্য ফাঁস মামলার তদন্তে একাধিক তথ্য প্রমাণ নাকি মিলেছে ইমরান খানের বিরুদ্ধে। আমরা বিষয়টিকে দেশ বিরোধী কার্যকলাপ হিসেবেই ধরে নিচ্ছি। সেই কারণে ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তুতি শুরু হয়েছে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে বিভিন্ন মহল। পাশাপাশি পিটিআইকে অর্থাৎ ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে গোটা পাকিস্তান জুড়ে প্রবল রাজনৈতিক সংঘর্ষের প্রবল আশঙ্কা শুরু হয়েছে। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা মোদি রাজ্য গুজরাটে, মৃত্যু ইতিমধ্যে 6। দ্রুত গতিতে এসে বাসে ধাক্কা দিল ট্রাক, যার জেরে মৃত্যু হলো 6 জনের। আহত হয়েছেন আরও 6 জন। গুজরাটের আহমেদাবাদ বারোদা এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছিল ওই বাসটি আহমেদাবাদ যাচ্ছিল, পথে টায়ার ফেটে যায়। তা মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল বাসটি। তখনই পেছন থেকে এসে প্রবল জোরে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। সেই সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে বাসের সামনে দাঁড়িয়েছিল, কয়েকজন ভিতরে ঘুমিয়েছিলেন। ঘটনাস্থলে 5-6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদেশি নাটক দেখার চরম শাস্তি, 30 জন কিশোরকে প্রকাশ্যে গুলি করে মারা হলো উত্তর কোরিয়ায়। একেবারেই নিষ্ঠুর আইন কানুনের জন্য মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এবার ভয়াবহতা ছাপিয়ে গেল। সমস্ত কিছুকে বিদেশি নাটক দেখবার অপরাধে প্রকাশ্যে গুলি করে মেরে দেওয়া হলো 30 জন কিশোরকে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে
গোটা বিশ্ববাসী। দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হচ্ছে নিয়মকানুনের ব্যাপক কড়াকড়ির জেরে বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। তবে নিয়মের ফাঁক গলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া থেকে মাঝে মধ্যেই উত্তর কোরিয়াতে পাচার হয় নানা ধরনের বিদেশি ভিডিও। তেমনই বিদেশি নাটকের ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েছিল ওই 30 জন কিশোর। একনায়ক কিমের বিচারে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় 30 জনকে। এরপর প্রকাশ্যেই গুলি করে হত্যা করা হয় 30 জন কিশোরকে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, পোশাক থেকে শুরু করে চুলের ছাট সব কিছুতেই অদ্ভুত সমস্ত কঠোর নিয়ম উত্তর কোরিয়ায় জারি রয়েছে। গত বছর উত্তর কোরিয়ায় তরুণদের উদ্দেশ্যে কিম জং উন নির্দেশিকা জারি করেছিলেন যে শ্রদ্ধেয় বাবা বলে ডাকতে হবে তাকে। বিদঘুটে সব আইন কানুনে বিন্দুমাত্র নড়চড় হলেই সেখানে জনগণের উপর নেমে আসে চরম শাস্তির খাড়া। সেই শাস্তি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা ফের একবার করে দেখালো একনায়ক কিম জং উন। পশ্চিমবাংলায় রাজ্যে হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছিলেন এক লপ্তে রাজ্যের 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী। বাতিল হওয়া 25,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর ভবিষ্যৎ কি, আজ শুনানি শীর্ষ আদালতে। চাকরি বাতিল মামলার শুনানি আজ মঙ্গলবার। 25,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কি আদৌ থাকবে নাকি সকলের চাকরি চলে যাবে, আজকেই পাওয়া যাবে কি উত্তর। কারণ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে চাকরি বাতিল মামলার আজকেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় রাজ্যের 25,000-এর বেশি শিক্ষাকর্মীর শিক্ষকের। এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তখন আদালত জানায় আপাতত কারো চাকরি বাতিল করা হচ্ছে না, তবে আদালতে বেআইনি নিয়োগ প্রমাণিত হলে পুরো বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের। সিবিআই তদন্ত চালিয়ে যাবে। প্রসঙ্গত 2016 সালের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায় গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের মোট 25,753 জনের চাকরি বাতিল করা হয়। এরপর রাজ্য সরকার এবং এসএসসি ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। জানা যাচ্ছে আজ দুপুর নাগাদ মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্টে কি হয় নজর থাকছে গোটা রাজ্যের। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রাপ্ত লেটেস্ট ওয়েদার রিপোর্টটি সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার 2-1টি স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সাথে বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপনাদেরকে জানিয়ে রাখি, টানা ভারী বৃষ্টিপাত চলছিল এতদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বুধবার থেকে তেমনভাবে আর কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। বিদায় নিচ্ছি আজকে আমরা এখানেই। ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।